আসসালামু আলাইকুম সবাইকে। সো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু ও অধাতু এই চ্যাপ্টারটা শেষ করব। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমি একটু অন্যরকম ভাবে শেষ করব। কিরকম ভাবে? আমি হচ্ছে বইয়ের যে পিডিএফ এর মাধ্যমে ধরে ধরে আমি শিখাবো যে এই অংশটা এমসিকিউর জন্য আসবে, এই অংশটা কোর মধ্যে খর মধ্যে, এই অংশটা সিকিউর মধ্যে আসবে। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারের অনেক বিশাল তথ্য আছে। ঠিক আছে, অনেক অনেক তথ্য আছে। সো এই তথ্যগুলো আপনাকে বুঝতে হবে। আর আমি হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে বেশি দীর্ঘায়িত করব না। ক্লাস হচ্ছে যত কম সময়ে শেষ করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, এখন শেষ সময়, এখন আপনারা অনেকে যদি বেশি সময় ক্লাস নিয়ে আপনারা ক্লাস করবেন না, তার জন্য যত কম সময়ে যত পরিমাণ তথ্য দেওয়া যায় বায়া দিব। সেজন্য বায়া হচ্ছে এই চ্যাপ্টারটা বইয়ের পিডিএফ এর মাধ্যমে, অবশ্য ক্লাস পিডিএফ আছে। এই যে আমি এই যে এরকম পিডিএফ আছে, পিডিএফ করা আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে পিডিএফ করা আছে সবকটা টপিকের। সো এই টপিকগুলো হচ্ছে বায়া পিডিএফ এর মাধ্যমে বুঝাবো, তারপর বায়া এমসিকিউ সিকিউ হচ্ছে এখান থেকে করাবো। ঠিক আছে, বায়া স্লাইডের মাধ্যমে এখান থেকে এমসিকিউ সিকিউ গুলা করবো, এগুলো আছে নিচে। সো মেন যে বেসিকগুলো এগুলো হচ্ছে বায়া বইয়ের মাধ্যমেই বায়া শেষ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই হচ্ছে আমার প্রথম স্লাইড, এবং এটা হচ্ছে খনিজ সম্পদ, ধাতু ও ধাতুর প্রথম স্লাইড। সো এখানে দেখেন, এখানে কি কি দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর দেখেন, নানা বর্ণের খনিজ পাথর। ঠিক আছে, ওকে। সো দেখেন, আমরা মূল টপিকে চলে যাই। প্রথম যে বিষয়টা খনিজ সম্পদ। সো প্রথম যে বিষয়টা আসে যে আসলে খনিজ কি, এটা হচ্ছে আপনার ক নাম্বারে দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো খনিজ সম্পদ, মিনারেল রিসোর্সেস। সো এখানে দেখেন খনিজ সম্পদ। সো প্রথম যে কোয়েশনটা আসতে পারে এটা হচ্ছে খনিজ কি। এটা কি? খনিজ কাকে বলে বা খনিজ কি? আমি এটা একটু জুম করি, তাহলে আপনারা একটু ভালো দেখতে পারবেন। এই যে এখন আই থিঙ্ক একদম ভালো করে দেখার কথা। ওকে, সো খনিজ সম্পদটা কি এটা যদি ভাইয়া একটু বলি, দেখেন এখানে কি বলছে যে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু, অধাতু, অপধাতুগুলা আমরা কোথা থেকে আহরণ করি? আমরা হচ্ছে মাটি, পানি বা বায়ুমণ্ডল থেকে আমরা কি করি? আমরা আহরণ করি। ঠিক আছে, সো এই মাটি, পানি এবং বায়ুমণ্ডলের যে অংশ থেকে আমরা এই বিষয়াদি পাই, এই যে অংশ থেকে আমরা এগুলো সংগ্রহ করি, এগুলাকে আমরা খনিজ বলি। এগুলাকে আমরা কি বলি? খনিজ বলি। সো খনিজ কঠিন হতে পারে, তরল হতে পারে। ঠিক আছে, এই যে দেখেন কঠিন হতে পারে। সো কঠিন কখন? যখন লোহা বা তামার খনিজ। তরল হতে পারে পেট্রোলিয়াম বা খনিজ তেলের খনিজ, অথবা গ্যাসীয় হতে পারে যেমন প্রাকৃতিক গ্যাসের খনিজ। ঠিক আছে, সো এখন দেখেন এই যে একটা দেখতেছেন যে বিভিন্ন ভূত্বকের প্রধান প্রধান উপাদান। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? ভূত্বকের প্রধান প্রধান উপাদান। আচ্ছা, এটা হচ্ছে স্লাইডের মাধ্যমে দেখেন। আমি যে জায়গার মধ্যে দাগাই দিব এই জায়গা হচ্ছে আপনারা বই সাথে নেন, সাথে নিয়ে সাথে সাথে দাগিয়ে ফেলেন। ঠিক আছে, সাথে সাথে দাগিয়ে ফেলেন। সো এখন দেখেন এখানে কি বলছে? ভূত্বকের প্রধান প্রধান উপাদান। ভূত্বকের কি প্রধান প্রধান উপাদান? সো ভূত্বকের প্রধান প্রধান উপাদান কি কি আছে এখানে? এটা হচ্ছে সিলিকন। দেখেন এটা হচ্ছে সিলিকন। সিলিকন হচ্ছে কত? 27%। 27%। দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 2%। ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট? 2%। অন্যান্য 2%। সোডিয়াম 3%। অক্সিজেন 46%। পটাশিয়াম 1%। ক্যালসিয়াম 4%। আয়রন 5%। অ্যালুমিনিয়াম 8.4 দেখি 8.4%। হ্যাঁ, 8.4%। 8.4%। সো এখানে সিলিকন আছে 27%, ম্যাগনেসিয়াম 2%, অন্যান্য 2%, সোডিয়াম, অক্সিজেন। এই যে ভূত্বকের প্রধান প্রধান উপাদানগুলো, এখান থেকে মাস্ট বি আপনি এমসিকিউ থাকবেই। এখান থেকে কি থাকবে ভাই? এখান থেকে এমসিকিউ থাকবে। কি থাকবে? এমসিকিউ থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখি তো একটা জিনিস। ওকে, ঠিক আছে। সো দেখেন এখান থেকে কি কি থাকবে? এমসিকিউ থাকবে। সো এই যে প্রত্যেকটা মান, সিলিকন 27%। সো এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আসে? অক্সিজেনেরটা আসে বেশি, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম। ঠিক আছে, সো এগুলা বেশি বেশি আসে। সো আপনি সবকটাই পড়বেন, কারণ আপনি জানেন না যে আসলে স্যাররা কোন জায়গা থেকে কোয়েশনটা তুলে দিবে, আপনারা তো জানেন না। ঠিক আছে,
সো এই হচ্ছে কাহিনী। আপনার হচ্ছে বইয়ের মধ্যে বায়া যে যে জায়গায় যে যে জিনিসগুলো লিখবো আপনি বইয়ের মধ্যে লিখে ফেলেন, কোনো সমস্যা নেই। এখন বইয়ের মধ্যে লিখলে তো সমস্যা নাই, ঠিক আছে? কারণ এটা হচ্ছে বায়া মুছতে হবে, কারণ হচ্ছে নিচের আমি জুম করতে গিয়ে এখন মনে করেন এই যে নিচের অংশটা যখন পড়াবো তখন এই অংশটা এখানে চলে আসলো, ঠিক আছে? এটা তো মুছতে হবে আমাকে, তাই না? এই যে এই অংশগুলো তো মুছতে হবে। সো দাঁড়ান দেখি একটা জিনিস, হ্যাঁ। সো এই অংশগুলো মুছতে হবে। সো তার জন্য আপনার বইয়ের মধ্যে দাগিয়ে ফেলেন, ঠিক আছে ভাই? বইয়ের মধ্যে দাগিয়ে ফেলেন। সো এখন দেখেন শিলা। সো শিলা কাকে বলে? ক নাম্বারে আসতে পারে। কত নাম্বারে? ক নাম্বারে, সিকিউ কর মধ্যে। সো বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয়। এই শক্ত কণাসমূহ একত্র হয়ে যে পদার্থ তৈরি হয় তাকে শিলা বলে। যে পদার্থ তৈরি হয় তাকে কি বলে? শিলা বলে। সো এই সকল শিলা কিভাবে তৈরি হয় তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অগ্ন্যাশয় শিলা, একটা পাললিক শিলা এবং একটা পাললিক শিলা, আরেকটা হচ্ছে রূপান্তরিত শিলা, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট আপনি রিডিং পড়বেন, এখান থেকে আপনি অগ্ন্যাশয় শিলা, এখান থেকে জাস্ট রিডিং পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস একটু চেক করি যে এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে আমি আর জুম আউট করতে হবে না। এখান থেকে বেশি একটা দেখা যায় না, মেইন প্রবলেমটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই করতে হবে। আপনারা হচ্ছে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলেন, কিংবা একটা নোট খাতা নেন, নোট খাতার মধ্যে বায়া বায়া যে ইম্পর্টেন্ট গুলা বলবো এগুলা নোট খাতার মধ্যে তুলে নিবেন আর কি, ঠিক আছে? সো এখন দেখেন এখানে কি কি আছে বায়া যদি একটু বলি। দেখেন অগ্ন্যাশয় শিরা, এখান থেকে জাস্ট রিডিং পড়বেন, আর কিছু না, জাস্ট রিডিং পড়বেন। সো এখানে উদাহরণটা কি? গ্রানাইট, এই উদাহরণটা পড়বেন। পাললিক শিরা, দেখেন পাললিক শিরা, কি শিরা? পাললিক শিরা। সো এখানকার উদাহরণটা পড়বেন বেলে পাথর। আর এগুলো হচ্ছে রিডিং পড়বেন। তারপর হচ্ছে কি কি আছে এখানে? রূপান্তরিত শিলা, যেমন কয়লা, এই যে কয়লায় রিডিং পড়বেন। সো এই হচ্ছে কাহিনী আর কি এখানকার, এইগুলা এরকম ভাবে পড়বেন, ঠিক আছে? এই পেজটা হচ্ছে এরকম ভাবে পড়বেন। সো পরবর্তী পেজে যদি যাই, দেখেন খনিজ ও আকরিক। সো এখান থেকেও জাস্ট রিডিং পড়বেন, এবং এখান থেকে যে আকরিক, এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে এমসিকিউ ভান্ডার। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে এমসিকিউ ভান্ডার। সো এটা হচ্ছে ভাইয়া একটু জুম করে পড়াই। এই অংশটা হচ্ছে এমসিকিউ ভান্ডার, এই আকরিকটা, ঠিক আছে? সো দেখেন এখানে কি বলছে, যে সকল খনিজ থেকে লাভজনক ভাবে ধাতু বা অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। যেমন গ্যালানা থেকে লাভজনক ভাবে লেড ধাতু নিষ্কাশন করা যায়, তাই গ্যালানাকে লেড ধাতুর আকরিক বা লেড ধাতুর খনিজ বলা হয়। সো গ্যালানাকে লেড ধাতুর আকরিক বলা হয়, তাহলে লেড ধাতুর আকরিক কোনটা? গ্যালেনা। এমসিকিউর মধ্যে চলে আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এমসিকিউ ভান্ডার। এখান থেকে এই অংশটুকু, এখান থেকে এতটুকু দেখবেন এমসিকিউ চলে আসছে, কোন না কোন বোর্ডে চলে আসছে এই অংশগুলো থেকে। দেন হচ্ছে বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, তাহলে বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক বলা হয়। সো অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? বক্সাইট, আকরিক বা খনিজ। সো অ্যালুমিনিয়ামের আকরিক বা খনিজ কোনটা? বক্সাইট। আবার কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। এখানে একটা জিনিস দেখেন, বলছে কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় লাভজনকভাবে, সেজন্য কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। অতএব আমরা বলতে পারি আকরিক হলে সেটা অবশ্যই খনিজ হবে, কিন্তু খনিজ হলে সেটা আকরিক নাও হতে পারে, ঠিক আছে? সো তারপরে দেখেন আয়রন সালফাইডকে আয়রন পাইরাইট, এটা কি? পাইরাইটস, এই যে পাইরাইটস Fe(S2), পাইরাইটস, ঠিক আছে? পাইরাইটস বলে। সো পাইরাইটসের যে সংকেতটা এটা মনে রাখবেন। আয়রন পাইরাইটস থেকে আয়রন ধাতু নিষ্কাশন করা যায়, ঠিক আছে? এরপরে খনিজ সম্পদের অবস্থান, এখান থেকে জাস্ট রিডিং পড়লে হবে, এখান থেকে রিডিং পড়বেন, ঠিক আছে? খনিজ সম্পদের অবস্থান যেটা এইখান থেকে জাস্ট রিডিং পড়বেন। তারপর দেখেন এইখানে দেখেন নেক্সট যে টপিকটা ছিল খনিজ সম্পদের অবস্থান, তারপর টপিকটা ছিল এরকম যে ধাতু নিষ্কাশন, ঠিক আছে? টপিকের নাম কি? ধাতু নিষ্কাশন। সো ধাতু নিষ্কাশন টপিকটা যদি আমরা দেখি যে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয়, আমি এসিটা একটু করি, দেখ ওরকম লাগছে।
দেখেন এটা হচ্ছে এখন হচ্ছে আমরা যে ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন অনেকগুলো ধাপে কি করা হয়, সংগ্রহ করা হয়, ঠিক আছে? এই যে দেখেন, ওকে। সো এখানে কি বলছে যে ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ রয়েছে। ধাপগুলো হলো আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিক এর ঘনীকরণ, ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতু বিশুদ্ধকরণ। সো এখান থেকে যে যে বিষয়তে আমাকে পড়তে হবে ভাই, আপনাকে বলবো কোন কোন অংশ থেকে কিরকম ভাবে সিকিউ গুলো আসবে, এগুলো হচ্ছে ভাই আপনাকে বলবো, ঠিক আছে? সো দেখেন ভাই একটা একটা করে বলি। এখানে আকরিকের চূর্ণ বিচূর্ণ করা এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা জাস্ট রিডিং পড়বেন যে সাধারণত খনি থেকে যে আকরিক উত্তোলন করা হয় তা যদি বড় কিংবা শিলাখণ্ড হয় তবে এই কঠিন শিলাখণ্ডকে চূর্ণ বিচূর্ণ করা হয়। প্রথমে শিলাখণ্ডকে জু ক্রেশারের সাহায্যে কি করা হয়, ছোট ছোট টুকরায় পরিণত করা হয়, তারপর বল ক্রেশারের সাহায্যে আকরিক ছোট ছোট টুকরায় মিহিদানায় পাউডারে পরিণত করা হয়। জাস্ট রিডিং পড়লেন। দেখেন আকরিক এর ঘনীকরণ। সো ঘনীকরণে এখানে কি লেখছে দেখেন, এখানে কি লেখছে যে সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকলে তখন এটা ঘনীকরণ করা যায়। যেমন বক্সাইট আকরিকের খনি থেকে তোলার সময় বক্সাইটকে আকরিকের সাথে খনিজ মল হিসেবে বালি মিশ্রিত থাকে, ঠিক আছে? এবং এখানে একটা বিষয় মিসিং গেছে, দেখেন অপদ্রব্য বা খনিজ মল কাকে বলে। আপনাকে যদি কেউ প্রশ্ন বলে আপনি বলবেন যে আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থ কি, মানে আপনি যে আকরিকটা আপনি তুলছেন, যে পদার্থ পাওয়ার কথা বা যে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সে আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থ থাকলে আপনি যে আকরিক থেকে যে ধাতুটা নিষ্কাশন করবেন এই ধাতু ব্যতীত তো অন্য কিছু পদার্থ মিশ্রিত অবস্থায় থাকতে পারে। সো অন্য যে পদার্থগুলো মিশ্রিত অবস্থায় থাকতেছে এটা হচ্ছে অপদ্রব্য বা খনিজ মল, ঠিক আছে? সো এই খনিজ মলসমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাই আকরিকের ঘনীকরণ বলা হয়। সেই আকরিকের ঘনীকরণ কাকে বলে, এটা হচ্ছে মনে করেন খ নাম্বার আসতে পারে যে সো এটা কি খনিজ মলসমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করে তাকে আকরিকের ঘনীকরণ বলে। সো আপনাকে তো প্রথম থেকে এই যে এতটুকু লিখতে হবে, তাই না? খ নাম্বারে যখন আসবে, আর ক নাম্বারে আসলে জাস্ট এতটুকু, খনিজ মলসমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের ঘনীকরণ বলা হয়, ঠিক আছে? সো এখানে কিছু পদ্ধতি বলা আছে, হাইড্রোলাইটিক পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ, ফেনা বাসমান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি ইত্যাদি, ঠিক আছে? সো এইগুলা জাস্ট রিডিং পড়বেন, হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা বাসমান পদ্ধতি, তেল ফেনা, এইগুলো হচ্ছে জাস্ট রিডিং পড়বেন। এবং এখানে যে চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি এই জিনিসটা বাইরে দেখাই। সো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি এটা হচ্ছে দেখেন এখানে কি করা হয়েছে, আমি আপনাকে বলি। এখানে হচ্ছে এটা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট চাকা, এটা দুইটা চাকা নেওয়া হয়েছে, এটা হচ্ছে চৌম্বক আর এটা হচ্ছে চৌম্বক না। সো আপনি যে যে পদার্থটা আপনি এখানে দিচ্ছেন, সো এখানের মধ্যে চুম্বক পদার্থ আছে ও চুম্বকীয় পদার্থ আছে। সো আপনি যে ধাতুটা নিবেন এটা যদি চুম্বকীয় পদার্থ হয় তাহলে দেখেন এই চুম্বকটা কি হবে, এখানে এদিকে চলে আসবে, এদিকে আকর্ষণের কারণে। আর অচুম্বকীয় পদার্থ যেটা, অর্থাৎ যে মলটা খনিজ মল যেটা, এটা অন্য পাত্রে চলে যাবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে আর কি, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলা হয়েছে। সো তারপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা এটা দেখেন, এখানকার যে ক্রোমাইটের যে সংকেত, রুটাইলের যে সংকেত, এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন যে রুটাইলের সংকেতটা আসে TiO2, রুটাইলের সংকেত কি TiO2, তারপর ক্রোমাইট FeOCr2O3, ঠিক আছে? Fe এখানে আচ্ছা দেখি তো রুটাইলের সংকেতটা, হ্যাঁ FeOCr2O3, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমাইট আর রুটাইলের সংকেত হচ্ছে TiO2। সো এই গেল কাহিনী। তারপর দেখেন এখানে কি আছে, রাসায়নিক পদ্ধতি। সো রাসায়নিক পদ্ধতিতে যে সকল ক্ষেত্রে কোনো পদার্থের আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, সে সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতি আমরা অবলম্বন করি। সো এখানে কি বলছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়। সো বক্সাইটের সংকেতটা কি, দেখেন এখানে বক্সাইটের সংকেতটা হচ্ছে Al2O3 × 2:2। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামকে পাওয়ার জন্য, ঠিক আছে, অ্যালুমিনিয়াম
অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডকে পাওয়ার জন্য আমরা প্রথমে কি করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে এটা, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করছে আমি বলি আপনাকে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, দেখেন Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড 20H2, এটা হচ্ছে বক্সাইড, টোটাল হচ্ছে বক্সাইডটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা যে উপাদানগুলো তৈরি করে, একটা হচ্ছে NaAlO2, NaAlO2, তার পাশাপাশি এখানে হচ্ছে পানি তৈরি করছে। কি তৈরি করছে ভাই? পানি তৈরি করছে। তারপর হচ্ছে এখানে যে NaAlO2, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবার পানির সাথে যখন বিক্রিয়া করবে, NaAlO2 এটা যখন আবার পানির সাথে বিক্রিয়া করবে, তখন এটা যে এই পদার্থগুলো তৈরি করবে, যে উপাদানগুলা তৈরি করবে, সেটা হচ্ছে AlOH, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ঠিক আছে। এরকম ভাবে তৈরি করলো। এখন এখানে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা দেখছেন, এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আপনি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করেন, 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি উত্তপ্ত করেন, তখন হচ্ছে আপনি অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেয়ে যাবেন। তখন আপনি কি পেয়ে যাবেন? অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেয়ে যাবেন। এখানে এই যে দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইডটা এখানে পেয়ে যাচ্ছেন। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আপনি তাপমাত্রা দিবেন, অধিক তাপমাত্রা, তখন কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছেন এবং সাথে পানি পেয়ে যাচ্ছেন। সো এরকম ভাবে আপনি অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো বাইরে যখন সিকিউ করাবো, সিকিউ কিন্তু এগুলার থেকে আসে, এই যে এখান থেকে আসবে যে রাসায়নিক পদ্ধতিতে, কোয়েশনটা এরকম হতে পারে যে রাসায়নিক পদ্ধতিতে, দেখেন এখানে এই যে রাসায়নিক পদ্ধতিতে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি করা হয়, বা কিভাবে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা কি করতে পারি, যে পেতে পারি, ঠিক আছে। সো এরকম ভাবে এই লেখাগুলো লিখতে হবে, যেরকম আছে এরকম, ঠিক আছে। এই হচ্ছে কথা। তারপরে দেখেন ঘনীকরণ আকরিকের অক্সাইডে রূপান্তর। কি বলছে? ঘনীকরণ আকরিকের অক্সাইডে রূপান্তর। সো এখানে এগুলো একবার রিডিং করে নেবেন, যে এখানে Fe2O3, দেখেন এখানে Fe2O3 × 3:2, এটা তাপমাত্রা দিলে Fe2O3 পাচ্ছেন প্লাস 3:2। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা জানি। জিঙ্ক কার্বনেটকে তাপ দিলে কি হয়? জিঙ্ক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা জানি। ওকে, সো এগুলো একটু রিডিং করে নেবেন। সো পরবর্তী পেজ যদি যাই, দেখেন ধাতুর সক্রিয়তা সিরিজ, এখান থেকে এমসিকিউ আসবে, আসে, ঠিক আছে। এখান থেকে কি আসে? এমসিকিউ আসে। সো দেখেন ভাইয়া একটু জুম করে দেখাই, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। সো এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো বেশি সক্রিয় ধাতুর সমূহ যাদের অবস্থান তার সিরিজের উপরে। সো বেশি সক্রিয় ধাতু কোনগুলা? এখানে দেখেন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে বেশি সক্রিয় ধাতু। এবং এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে, যে এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয়। আপনাকে বলা হবে যে ম্যাগনেসিয়াম বিজারণ ঘটানো হয় কিসের মাধ্যমে? সো আপনি অ্যান্সার কি হবে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে কি বেশি সক্রিয় ধাতু। তারপর দেখেন মধ্যম মানের সক্রিয় ধাতু সমূহ কোনগুলা? জিঙ্ক, আয়রন, তারপর কি লেড। সো কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। সো জিঙ্ক, আয়রন, লেড, এগুলা কিসের মাধ্যমে? কার্বন বিজারণ পদ্ধতি। খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলো বলার মতো না। আপনাকে কোয়েশ্চেন করবে যে জিঙ্ক কোন পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়, তখন আপনাকে অ্যান্সার করতে হবে কার্বন বিজারণ, ঠিক আছে। সো এখানে জিঙ্ক, আয়রন, লেড, সো এগুলো হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। তারপর দেখেন কম সক্রিয় ধাতু সমূহ যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের নিচে, যেমন কপার, তারপর হচ্ছে মার্কারি, তারপর সিলভার। সো এগুলো হচ্ছে সব বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। এটাও বেশি ইম্পর্টেন্ট। সব বিজারণ পদ্ধতিতে কোনগুলা বিজারণ ঘটানো হয়? কপার, মার্কারি, সিলভার। প্রায় অসক্রিয়, এটা তেমন আসে না, পরে নিবেন, ঠিক আছে। প্রায় অসক্রিয় ধাতু যাদের অবস্থান সক্রিয়তা সিরিজে একবার নিচে, প্লাটিনাম, অরাম মানে গোল্ড। সো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এগুলা। এই হচ্ছে কাহিনী। সো এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসে, ঠিক আছে। সো প্রথম যে স্লাইডটা দেখাইছিলাম যে কোনটা কত পার্সেন্ট, ওইটা যেমন অক্সিজেন 46% ছিল, এটা অত পার্সেন্ট, ওই স্লাইডটা আর এই স্লাইডগুলো থেকে এমসিকিউ আসেই, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা পার্ট পড়াইছি
আরেকটা কোনটার আকরিককে কি বলে হয়, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, কোনটার খনিজ নাম কোনটা, এই হচ্ছে কথা। তারপর দেখেন এখানে নিচের অংশ যদি দেখি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, এই যে দেখেন এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা বইয়ের মধ্যে আমি করি যে বিশ্বাস করতেছি যে দাগাইতেছেন, ঠিক আছে, বইয়ের মধ্যে দাগাই ফেলেন। এখন শেষ সময়, এখন আর দাগালে কোনো সমস্যা নেই, কদিন পরে বই এমনি বই থাকবে, কোনো ঠিক ঠিকানা থাকবে না, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। সো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে আমরা বিজারণ করি, কাকে করি, সক্রিয় সিরিজের যে ধাতুগুলো, এগুলো হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সো এখানে কার দেওয়া আছে, অ্যালুমিনিয়ামেরটা দেওয়া আছে। এখানে কারটা দেওয়া আছে ভাই, অ্যালুমিনিয়ামেরটা দেওয়া আছে, ঠিক আছে। সো অ্যালুমিনিয়াম, এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন, খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে সিকিউর মধ্যে চলে আসবে। সিকিউর মধ্যে যখন যাব তখন কিন্তু আমি এই অংশগুলো স্কিপ করব, কারণ এই অংশগুলো আমি এখানে বুঝাই দিই, ঠিক আছে। এই অংশগুলো আমি এখানে বুঝাই দিচ্ছি। সো দেখেন দেখেন সো প্রথমে আমরা কি করি, এই পদ্ধতিতে প্রথমে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গুলিয়ে তরল করতে হবে। আপনি ডিরেক্ট না বুঝে ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, আর কোনো কথা নেই শেষ সময় আসা, এটাই সত্য কথা, ঠিক আছে। কারণ আমাদের বেসিক টু কোর্সে এগুলো তো অনেক ডিটেলসে পড়ানো হয়েছে, এখন শেষ সময়ে হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করে ফেলেন। সো এই পদ্ধতিতে প্রথমে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গুলিয়ে তরল করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে 2500 ডিগ্রি সেল 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়। তবে এত বেশি তাপ দেওয়া সম্ভব নয়, বিধায় এখানে আমরা কি ইউজ করি, ক্রায়োলাইট, Na3LF6 ক্রায়োলাইট ইউজ করি, যে কারণে আমাদের তাপমাত্রা 800 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা গলে যাবে। সো এটা কি তৈরি করলো, অ্যালুমিনিয়াম অক্সাইডটা দেখেন দুইটা, অ্যালুমিনিয়াম অক্সাইডটা যে Al2O3, এটা কি তৈরি করলো, দেখেন অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের আধান কত 3, তাই না, আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ প্লাস অক্সিজেন আধান কত 2-। সো অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা অ্যালুমিনিয়াম আছে, সো এর আগে 2, অক্সিজেন আছে কয়টা, 3টা, এর আগে 3, এরকম। সো এখন হচ্ছে যে বিষয়টা এখানে আপনাকে বলি, আপনি হচ্ছে এই যে এই চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে আঁকবেন, পেন্সিল দিয়ে ড্র করবেন, এবং এগুলো হচ্ছে বর্ডার যেরকম দিচ্ছে সুন্দরভাবে এরকম ভাবে ড্র করবেন। এখানে বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের যে চিত্রটা দেখেন, এখানে কি কি আছে, গ্রাফাইটের আবরণ, ঠিক আছে, গ্রাফাইটের আবরণযুক্ত স্টিলের পাত্র, গ্রাফাইটের আবরণযুক্ত স্টিলের পাত্র। তারপর দেখেন এটা হচ্ছে কার্বন কেতুট, এটা হচ্ছে কার্বন কেতুট, এটা হচ্ছে কার্বন এনোড, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্লায়োলাইট এর মিশ্রণ। ক্লায়োলাইটটা দিতাম কেন, কারণ বেশি তাপমাত্রা তো দেওয়া পসিবল না, ঠিক আছে। সো এই তাপমাত্রাটা যে কোনো 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যেন ওইটা গলে যায়, সেজন্য আমরা ক্রায়োলাইট ইউজ করতাম, ঠিক আছে। সো ক্রায়োলাইটের যে সংখ্যাটা ওইটাও মনে রাখবেন। সো এই হচ্ছে কথা। এখন এখানে কি করতেছে আমি বলি, এখানের মধ্যে কেতুর যেটা, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্তে থাকবে, আর অ্যানোডটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকবে। সো অ্যানোডে কি হয়, জারণ হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়। আর আমার আদান কি কি, এই যে O2- আর L3+। সো অ্যানোডে হয় জারণ, সো অ্যানোডে কি হয়, জারণ হয়। সো জারণ কার হবে, O2-। O2- কি করে, O2- হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কয়টা কিসে রূপান্তরিত হয়, ওতে, অক্সিজেন। কিন্তু এটা তো একটা পরমাণু, ঠিক আছে, আমরা কি লিখি, অক্সিজেন গ্যাস, O2 লিখি। সো O2 লিখতে হলে, সো অক্সিজেন দুইটা লিখে ফেলছি, তার মানে অক্সিজেন দুইটা লিখতে হইব। সো একটা অক্সিজেন থেকে যদি দুইটা ইলেকট্রন যাইতো, এখন দুইটা অক্সিজেন থেকে কয়টা ইলেকট্রন যাবে, 4টা ইলেকট্রন যাবে। প্রথমবার কি লিখছিলাম, 2 লিখছিলাম কেন, কারণ একটা অক্সিজেন থেকে দুইটা ইলেকট্রন গেছে। এখন হচ্ছে দুইটা অক্সিজেন নিছি, সো 4টা ইলেকট্রন। সো এটা বায়া যদি সুন্দর করে লিখি আবার প্রথম থেকে, এই যে দেখেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো কেন এটা এরকম ভাবে লেখা হয়, সো O2- 4টা ইলেকট্রন ত্যাগ করে O2 গ্যাস অর্থাৎ অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হলো। এই হচ্ছে অ্যানোডের যে বিক্রিয়াটা, অ্যানোডে হয় জারণ। এবং ক্যাথোড যেটা, ক্যাথোডে কি হবে, বিজারণ হবে। সো বিজারণ কার হবে, অ্যালুমিনিয়াম, L3+। L3+ কি করে, 3টে ইলেকট্রন গ্রহণ করে এল পরমাণুতে কি হয়, কনভার্ট হয়, এল ধাতুতে কনভার্ট হয়। সো এই গেল 2 নাম্বার
সমীকরণ। এখন আপনি যদি 1 আর 2 নং সমীকরণের আমরা কি করি, ইলেকট্রন সংখ্যা সমান করার চেষ্টা করি। সো এখানে 1 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ দেন, কেন? কারণ 2 নং সমীকরণে ইলেকট্রন আগে 3 আছে, তাহলে 3 4 12টা ইলেকট্রন। আর এই সমীকরণকে যদি 4 দ্বারা গুণ দেন, 3 4 12 12 ইলেকট্রন, মানে সমান হবে। সো 1 নং সমীকরণকে আমরা কি করব, 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ দিব। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ দিলে তো 3 দুগুণে 6 6O2 মাইনাস দেন হচ্ছে 3 4 12টা ইলেকট্রন, দেন হচ্ছে 3 দ্বারা গুণ দিলে 3O2। সো বইয়ের মধ্যে এখানে যে এটা লেখছে এটা হচ্ছে এরকম হওয়ার কথা, আমি এখন যেভাবে লিখতেছি। সো 2 নাম্বার ইকুয়েশন যেটা, এটাকে আমরা 4 দ্বারা গুণ দিব। 4 দ্বারা যদি গুণ দিই, সো এখানে কি হবে, 4টা Al3 প্লাস 3 4 12টা ইলেকট্রন, দেন হচ্ছে 4 দ্বারা গুণ দিলে 4L, এরকম হওয়ার কথা। ঠিক আছে, এরকম হওয়ার কথা। সো এটাকে আমরা 4 দ্বারা গুণ দিয়েছি। সো 4L3 প্লাস দেন 3 4 12 ইলেকট্রন, দেন হচ্ছে 4L। সো এরকম ভাবে, সো জারণ বিজারণ বিক্রিয়াটা এরকম ভাবে ঘটছে। সো তড়িৎ বিশ্লেষণকালে পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন। সো এই গেল কাহিনী, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এবং এই যে লেখাগুলা, এগুলো হচ্ছে আপনারা কোনো একটা খাতায় কিংবা আপনার বইয়ের মধ্যে লিখে ফেলেন, এগুলো মুছে দিব। ঠিক আছে, স্লাইডের মাধ্যমে এই লেখাগুলো থাকবে না। কেন থাকবে না আমি বলি, কারণ আপনাকে তো আমি জুম করে পড়াচ্ছি। এখন দেখেন, এখন যদি আমি নিচের অংশটা তো পড়াতে হবে, এই টান দিলে এই যে এই লেখাগুলো থাকছে এখানে, সো এগুলো তো ডিস্টার্ব করবে, সেজন্য এগুলো মুছে ফেলি। সো আপনারা কষ্ট করে লিখে ফেলেন, ক্লাস করতে করতে লিখে ফেলেন, ক্লাস করতে করতে লিখে ফেলেন। ঠিক আছে, আর কোনো কথা হবে না, ক্লাস করতে করতে লিখে ফেলেন। আজকে সিকিউ যে জায়গা থেকে আমরা অনেক কিছু দেখাবো আজকে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু সিকিউর মধ্যে আসবে, এবং যখন সিকিউর মধ্যে এই টপিকগুলো দেখবো, বায়োচ স্কিপ করবে এই অংশগুলা। দেখেন, কার্বন বিজারণ পদ্ধতি। ওকে, দেখেন কার্বন বিজারণ পদ্ধতি। সো এখান থেকে জাস্ট কার্বন বিজারণ পদ্ধতি, এখানে দেখেন জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন নিয়ে যখন তাপ দিবেন, আপনি জিঙ্ক বের হয়ে আসবে, তারপর সিও থাকবে, কার্বন মনোক্সাইড। সো দেন হচ্ছে দেখেন কপার অক্সাইডের সাথে কার্বন নিলে কপার, দেন কার্বন মনোক্সাইড, এরকম ভাবে আপনি ইয়ে করতে পারবেন। সো এখানে কি বলছে, ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করলে, ধাতব অক্সাইডের সাথে ধাতব হচ্ছে জিঙ্ক, অক্সাইড হচ্ছে ও। সো ধাতব অক্সাইডের সাথে যখন আপনি কার্বন উত্তপ্ত করেন, তখন ধাতু নিষ্কাশন করা হয়। যেমন এখানে জিঙ্ক ধাতু, আয়রন ধাতু, লেড ধাতু, কপার ধাতু। যেমন জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু, আয়রন অক্সাইড থেকে আয়রন ধাতু, লেড অক্সাইড থেকে লেড ধাতু, কপার অক্সাইড থেকে কপার ধাতু, এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এই হচ্ছে কথা। সো এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মধ্যম মানের সক্রিয় ধাতুকে এই পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। ঠিক আছে, সো এই গেল। আর সব বিজারণ যেগুলো, এগুলো জাস্ট উদাহরণগুলো মনে রাখবেন, যে কপার, মার্কারি, সিলভার, এগুলোতে এমসিকিউ আসবে। ধাতু বিশুদ্ধকরণ। সো ধাতু বিশুদ্ধকরণ আমরা কিভাবে করি, বিগালোকযোগ করার পদ্ধতি জাস্ট রিডিং করবেন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু বিশুদ্ধকরণ, এই টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখানে ইম্পর্টেন্ট দেখেন, এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণ। সো কপার ধাতুর বিশুদ্ধকরণ করতে হলে এখানে আমরা কি কাজ করি আমি আপনাকে বলি। এখানে আমরা দুইটা দণ্ড নিই, তাই না? দুইটা দণ্ড নিই। একটা দণ্ড কি, একটা দণ্ড হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড, যেটা এটা হচ্ছে অ্যানোডে আমরা দিই অবিশুদ্ধ, আর বিশুদ্ধ যেটা এটা হচ্ছে ক্যাথোডে দিই। সো অ্যানোডে কি হয়, জারণ হয়। অ্যানোডে কি হয়, জারণ হয়। সো অ্যানোডে যেহেতু জারণ হয়, দেখেন অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে। সো অ্যানোডে হচ্ছে আমরা অবিশুদ্ধ যে কপার দণ্ড, এটা হচ্ছে অ্যানোডে নেই, আর বিশুদ্ধ যেটা সেটা হচ্ছে ক্যাথোডে নেই। ঠিক আছে, সো দেখেন অ্যানোড। সো এই যে এটা হচ্ছে, এটা কি হয়, সিইউ যে কপার দণ্ডটা, সেজন্য সলিড আকারে নিছি আমরা। সো কপার কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অ্যানোডে জারণ হয়। সো দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আকারে দ্রবণে বের হয়ে যায়। কপার 2+ আকারে দ্রবণে কি হয়ে যায়, বের হয়ে যায়। সো তারপর সে কি করে, ক্যাথোডে কি হয়, এই যে এই ক্যাথোডে এই দ্রবণ, এই পয়েন্টে কি হয়, এই ক্যাথোডে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে এখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে কপার 2+ হয়ে যায়, এখানে চলে যায়। কপার
কপারটা ওইখানে কি হয়ে যায়, লেগে যায়, এই দণ্ডটায় লেগে যায়, এবং এটা কি আমরা বিশুদ্ধ বিশুদ্ধ কপার আমরা পাই এই জায়গা থেকে, ঠিক আছে। সো এখানে কপার টু প্লাস যেটা এখানে যে কপারটা দেখতেছেন এটা হচ্ছে বিশুদ্ধ, এবং এটা কি হয়ে যায়, এই দণ্ডে সেটা মিশে যাবে, এই দণ্ডে সেটা লেগে যাবে, ঠিক আছে, এবং আমরা বিশুদ্ধ কপার পাই, বিশুদ্ধ কি পাই, কপার পাই। এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা কথা কথা, ঠিক আছে। সো তারপরে দেখেন নির্বাচিত সংকট ধাতুগুলা রিডিং পড়ে নেবেন। দেখেন এই যে ইয়েটা দেখতেছেন এগুলো হচ্ছে মার্কা মারা, ঠিক আছে, এগুলা থেকে এমসিকিউ থাকবেই, এমসিকিউ থাকবেই। সো দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে একটু বোরিং। সো এই কথা যদি আমি আপনাদের প্রথমেই বলে দিই বোরিং বোরিং, তাহলে আপনারা প্রথমে ক্লাস করবেন না, কিন্তু এগুলা থেকে এমসিকিউ আসবে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অনেক কিছু মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারের, কিছু করার নাই। যেমন এই যে এই বিষয়াদি স্টিল, যেমন ধাতু সংকরে উপাদান ও সংযুতি, ঠিক আছে। স্টিল কত, লোহা হচ্ছে 99%, কার্বন হচ্ছে 1%। এগুলা মুখস্থ না করলে আপনি কিভাবে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে মরিচা বিহীন ইস্পাত, স্টেনলেস স্টিল, এগুলা এই যে কোনটা কত কত পার্সেন্ট, এগুলা ডুরালুমিন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা যদি একটু বলি যে স্বর্ণের গুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আসে। 22 ক্যারেট স্বর্ণ, স্বর্ণ হচ্ছে 87.5%, কপার হচ্ছে 12.5%, এবং অন্যান্য ধাতু, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে এমসিকিউর মধ্যে আসবে, এমসিকিউ এমসিকিউ। সো 22 ক্যারেট স্বর্ণ যেটা, এখান থেকে কি আসবে, স্বর্ণ হচ্ছে 87.5%, এবং কপার সহ অন্যান্য ধাতু হচ্ছে 12.5%, কপার সহ অন্যান্য ধাতু হচ্ছে 12.5%, এবং হচ্ছে 21 ক্যারেট স্বর্ণ যেটা, স্বর্ণ হচ্ছে 61.97%, 61.97%, কপার এবং অন্যান্য ধাতু হচ্ছে 8.33%। এটা হচ্ছে 21 ক্যারেট। 21 ক্যারেট যখন বলবে তখন 8.33%, আর 22 ক্যারেট যখন বলবে, যখন 22 ক্যারেট বলবে, ঠিক আছে, 22 ক্যারেট যখন বলবে তখন হচ্ছে 12.5%। সো এই জিনিসটা ভুল করা যাবে না, একটা হচ্ছে 22 ক্যারেট আর একটা হচ্ছে 21 ক্যারেট। 22 ক্যারেট বললে কপার সহ অন্যান্য ধাতু হচ্ছে 12.5%, আর 21 ক্যারেট যখন বলবে তখন হচ্ছে কপার সহ অন্যান্য ধাতু হচ্ছে 8.33%, ঠিক আছে। সো এখান থেকে একটা এমসিকিউ আসছিল, 22 ক্যারেট সঙ্গে কত ভাগ কপার সহ অন্যান্য ধাতু থাকে, এটা অ্যান্সার হচ্ছে 22 ক্যারেট হলে 12.5%, 22 ক্যারেট হলে 12.5%, এই হচ্ছে কথা। সো উপরগুলো মনে পড়বেন, উপর থেকেও আসে, উপরগুলো পড়বেন, এই হচ্ছে কথা আর কি, ঠিক আছে। সো তারপরে দেখেন কতিপয় ধাতু, এই যেগুলো জাস্ট রিডিং করবেন। দেখেন এই যে ধাতু ক্ষয়রোধের উপায়, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে সিকিউ, যে অংশগুলো থেকে সিকিউ আসবে এই অংশগুলোর মধ্যে আমরা কি করতেছি, এন্ট্রি করতেছি, ঠিক আছে। সো ধাতু ক্ষয়রোধের উপায়ে আমরা কি কি করতে পারি, রং করতে পারি, ইলেকট্রোপ্লেন্টিং করতে পারি, গ্যালভানাইজিং করতে পারি, এগুলা করতে পারি, ঠিক আছে। সো ইলেকট্রোপ্লেন্টিং, ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এগুলো হচ্ছে রিডিং পড়বেন। এবং এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেখান থেকে সিকিউ থাকেই, যেখান থেকে সিকিউ থাকবে, এই অংশটা কোনটা জানেন, এই যে স্পর্শ পদ্ধতি। এই স্পর্শ পদ্ধতি থেকে অনেক অনেক সিকিউ দেয়, মানে 3-4টা সিকিউ দেখবেন এখানে, মানে আপনি যে সিকিউটা পাবেন এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে দেখবেন স্পর্শ পদ্ধতি থেকে চলে আসছে। এবং আপনি যখন এই চ্যাপ্টারের সিকিউগুলো অ্যানালাইসিস করবেন দেখবেন 3-4-5-6টা সিকিউর মধ্যে ইকুয়েশনটা আসছে সালফিউরিক অ্যাসিড। সো সো এখানে কি সালফিউরিক অ্যাসিড অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। রাসায়নিক দ্রব্যের রাজাকে সালফিউরিক অ্যাসিড H2SO4 রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়, ঠিক আছে। সো সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 এটা হচ্ছে রাসায়নিক দ্রব্যের রাজা। রাসায়নিক দ্রব্যের রাজাকে সালফিউরিক অ্যাসিড, রাসায়নিক দ্রব্যের রাজাকে সালফিউরিক অ্যাসিড। সো এখন আমরা এটা কিভাবে আমরা হচ্ছে এটা তৈরি করতে পারি, দেখেন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ধাপ ওয়াইজলি দেওয়া আছে। এক্সাম হলে সেম টু সেম ভাবে ধাপ 1 ধাপ 2 দিয়ে সুন্দর মতো লিখে দিবেন, ঠিক আছে, সুন্দর মতো লিখে দিবেন, কোনো কথা নাই, পারলে মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। এখন শেষ সময়, এখন হচ্ছে না পারলে কি করবেন, বুঝে বুঝে মুখস্থ করে ফেলেন। সো এখানে দেখেন ধাপ 1, প্রথমে একটি চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু প্রবাহিত করা হয়। এই চুল্লিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গঠন করে। সো এই সালফার ডাইঅক্সাইড
আবার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে, এটা সমতাকরণ করলে এরকম, সো সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তারপর দেখেন এই সালফার ট্রাইঅক্সাইড, এবং এখানে কিছু তাপমাত্রা দেওয়া আছে, এগুলো নিজেরা পড়ে নেবেন। যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হয়। এই চুল্লির তাপমাত্রা থাকে কত, 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রভাবক থাকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। মানে কি, কোনটা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, কোনটা V2O5, এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এটা হচ্ছে এমসিকিউর জন্য আসবে। এই চুল্লিতে উচ্চ তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে SO2 সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গঠন করতেছে, সালফার ট্রাইঅক্সাইড গঠন করতেছে। সো সালফার ট্রাইঅক্সাইড থেকে আপনি যে এখানে H2S2O7, এটাকে কি বলে, ওলিয়াম, 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 ওলিয়াম। সো এই সালফার ট্রাইঅক্সাইড থেকে আপনি দুই রকম ওয়েতে আপনি ওলিয়াম তৈরি করতে পারবেন। কোন কোন ওয়েতে দেখানো হচ্ছে, আমি যখন সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন আমি পানি দিব, তখন দেখেন এই যে H2SO4, ও কয়টা, তিনটা আর একটা চারটা, দ্যাটস মিন H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এরকম ভাবে তৈরি হচ্ছে। আবার এটা অন্যভাবেও তৈরি করা যায়। আমি যখন এখানে যখন আমি সালফিউরিক অ্যাসিড দিব H2SO4, তখন এখানে কি তৈরি হবে, ওলিয়াম তৈরি হবে, H2S2O7। এই যে দেখেন H2 দেন হচ্ছে S2O7, H2S2O7, সুন্দর করে লিখি, এটা হচ্ছে ওলিয়াম। এই যে বুঝতে পারবেন আই থিঙ্ক, এই যে H2S2O7, এটা হচ্ছে O7, এই যে এটা এরকম লিখে দিই সুন্দর করে, দেখেন H2S2O7, এটা কি, ওলিয়াম। দেন এটাকে যখন আবার পানি দিবেন তখন হচ্ছে H2SO4 তৈরি হবে। সো দুইটা ওয়েতে যাওয়া যায়, এটা হচ্ছে 1 নাম্বার ওয়ে, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে, এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে। সো কোন দিকে আপনি যাবেন, কত হচ্ছে এটা দেখেন, আপনি যখন উপর দিক দিয়ে যাবেন, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন আপনি পানি মিশিয়ে দিলেন, H2SO4 তৈরি করে দিলেন, তখন এটা একটা ঝামেলা ক্রিয়েট করব। কেন, কিসে ঝামেলা, এই যে দেখেন, আপনি যখন SO3 এর সাথে যখন সরাসরি H2 বিক্রিয়ায় বাষ্পীয় H2SO4 তৈরি হয়, তখন ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি হয়, ঘন কুয়াশার মতো অবস্থা তৈরি করে। এতে শিল্প কারখানার কাজের অসুবিধা হয়, শিল্প কারখানায় কি হবে, কাজের অসুবিধা হবে। এছাড়া এই বাষ্পীয় H2SO4 কে ঘনীভূত করে তরল H2SO4 এ পরিণত করা কঠিন। এই জন্য আমরা কি করি, SO3 কে প্রথমে গাঢ় H2SO4, অর্থাৎ 2 নম্বর ওয়েটা ভালো। সো এই জন্য SO3 কে প্রথমে গাঢ় H2SO4 এর মাধ্যমে শোষণ করিয়ে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। সো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে, এই যে এটা হচ্ছে ওলিয়াম, এর সংকেত হচ্ছে এটা ওলিয়াম। সো এখান থেকে কি টাইপের সিকিউ আসবে আমি আপনাকে বলি। প্রথম কোয়েশনটা হচ্ছে যে আমরা যে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যে আমরা তৈরি করতেছি, এটা হচ্ছে একটা কোয়েশন যে কিভাবে আমরা এটা তৈরি করব। সেকেন্ড কোয়েশনটা হচ্ছে কোন ওয়েতে গেলে ভালো, 2 নাম্বার ওয়েতে গেলে ভালো, কারণ কি, এই কারণগুলা লিখে দিবেন। এটা হচ্ছে দুই রকম কোয়েশন। আরেকটা কোয়েশন হতে পারে কিরকম ভাবে আমরা ওলিয়াম পর্যন্ত আমরা ওলিয়ামটা কিভাবে তৈরি করেছি, এটা হচ্ছে আরেকটা কোয়েশন, 3 নাম্বার কোয়েশন, 3টা। সো এখান থেকে 3টা সিকিউ আসতে পারে। একটা হচ্ছে এই যে এরকম কোন ওয়েটা ভালো, আরেকটা হচ্ছে ওলিয়াম পর্যন্ত যে তৈরিটা, ওলিয়াম কিভাবে তৈরি হইলো, এই যে এতটুক, আরেকটা হচ্ছে H2SO4, ঠিক আছে। সো এখন দেখেন ধূমায়মান সালফিউরিক অ্যাসিড যেটা, অর্থাৎ ওলিয়ামকে পানিতে কি করে, পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে তরল সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। এই হচ্ছে কাহিনী। সো এগুলো হচ্ছে খাতার মধ্যে লিখে রাখেন, এটা হচ্ছে উদ্দীপক এরকম দেওয়া থাকবে, ঠিক আছে। এগুলো সিকিউর জন্য বায়া পড়াইলাম এগুলা, ঠিক আছে। তারপর সালফিউরিক অ্যাসিডের ধর্ম, আচ্ছা এগুলো হচ্ছে রিডিং পড়ে নেবেন। সো এই গেল দেখালাম আপনাদেরকে কিরকম সিকিউ আসে। সো এখন যদি আমরা MCQ গুলা দেখি, ঠিক আছে, ভাইয়া তো দেখা দিলাম কোনগুলো রিডিং পড়তে হবে, করতে হবে, করতে হবে, এইগুলো হচ্ছে আপনারা বাকি কাজ আপনার, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টারটা এরকম, সো ভাইয়া যতই কম সময়ে শেষ করা যায়, ঠিক আছে। আমি এখন ক্লাস বেশি লেন্দি করব না। সো এখন হচ্ছে
আমি আইসিউটা ঠিকঠাক করে নিই। সো তোমরা তো হচ্ছে আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয় মানে তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসে 26-27 বেস তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিক মানে ফুল বেসিকটা পড়ানো হবে, একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে। মনে করো তুমি ক্লাস মানে 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ, এটা হচ্ছে ডিরেক্ট, মানে এটা তোমাদের জন্য এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা, ঠিক আছে? তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRPP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস, বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে, ঠিক আছে? সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRPP 25 কোর্সের ক্লাসগুলো দেখে তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে? বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, এটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এগুলার ডেমো ক্লাস আছে, ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো, ঠিক আছে? তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসে 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের SSC 26-এর জন্য তো এটা ডিরেক্ট এগুলাতে ভর্তি হয়ে গেলা। SSC 27 যারা, তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলা করাই দিচ্ছে, এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবো। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। SSC 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে, বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে PCB যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো, তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? তো এই যে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায়, এবং রেকর্ডেডগুলোর প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে করো তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে বাবা এইটা বুঝতেছি না, বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন, এটা দেখে কোয়ালিটি আরও ইমপ্রুভ থাকবে, ঠিক আছে? তো এগুলা পাবা। তো সেমভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে, দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলোতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলোও শেষ হবে, ঠিক আছে? তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, জন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলোর নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা,
তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কোথার কথা, তখন 790 এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পাই যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স। এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক 2 প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হইলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তুই থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হাই ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক 2 প্রো কোর্স, বেসিক 2 প্রো কোর্সের ক্লাস কীরকম হয় মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক 2 প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ। একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন ভালোই দেখা যাচ্ছে। ওকে, দেখেন বলছে নিচের কোন ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। সো কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতুগুলা নিষ্কাশন করা হইতো বলেন তো? এই যে জিঙ্ক, জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক। তারপর দেখেন পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের শতকরা কত? এই যে 46%, 46% হচ্ছে অক্সিজেনের। ভূত্বকে কোন উপাদান মূলটি শতকরা পরিমাণ বেশি? অক্সিজেন, অক্সিজেনেরটা সবচেয়ে বেশি ছিল, অক্সিজেনেরটা সবচেয়ে বেশি ছিল, ঠিক আছে। ও কি সুন্দর, রেদওয়ান্স মেথড, দেখছেন কি লোগো, রেদওয়ান্স মেথড, বাহ, আমি তো দেখি নাই, এখন দেখতেছি রেদওয়ান্স মেথড। আচ্ছা, ভূত্বকে কোন ধাতুর পরিমাণ বেশি? ভূত্বকে, এখন বলছে ভূত্বকে কোন ধাতুর পরিমাণ বেশি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এগুলো হচ্ছে ডেক মুখস্থ করে ফেলেন। পৃথিবীর ভূত্বকের উপাদানগুলোর মধ্যে সিলিকন কত শতাংশ? সিলিকন তো 27%, সিলিকন 27%। ভূত্বকে সোডিয়ামের শতকরা কত পার্সেন্ট? সোডিয়ামটা কত পার্সেন্ট ছিল? 3%, তাই না? হ্যাঁ, সোডিয়ামটা 3%, সোডিয়ামটা 3%। পিতল কোন ধাতুর সংকর? সো পিতল কোন ধাতুর সংকর? কপার প্লাস জিঙ্ক, এটা মনে রাখবেন। পিতল হচ্ছে কপার প্লাস জিঙ্ক ধাতুর সংকর। গ্যালেনা আকরিক, সো এটা গ্যালেনা আকরিক কি বলছে? তেল ফেনা বাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয়। দেন হচ্ছে তাপ জারণের মাধ্যমে অক্সাইডে পরিণত করা হয়। চৌম্বকীয় পৃথকীকরণ করা হয় না, চৌম্বকীয় না। এটা হচ্ছে 1-2 হচ্ছে অ্যান্সার। রুটাইলের সংকেত কোনটি? সো রুটাইলের সংকেত কোনটা ছিল? TiO2। এই যেটা আপনাকে পড়াইছি যখন সিকিউ করেছি, আমি বলছিলাম না এগুলো MCQ তে আসবে, এই যে চলে আসছে TiO2, রুটাইল। সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণের গলনাঙ্ক কত? প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস। সো সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণের গলনাঙ্ক কত? 600 ডিগ্রি সেলসিয়াস। এগুলো মুখস্থ করবেন। যে পদ্ধতিতে কার্বনেট আকরিককে কি ঠিকঠাক, হ্যাঁ। সো এখানে কি বলছে যে পদ্ধতিতে কার্বনেট আকরিককে বায়ুর অনুপস্থিতিতে উচ্চ তাপ দিয়ে ধাতুর অক্সাইডে পরিণত করা হয় তাকে কি বলে? ক্যালিসিনেশন। এটা মুখস্থ করবেন, ক্যালিসিনেশন। কোনটির ক্ষেত্রে তাপ জারণ প্রযোজ্য? তাপ জারণ প্রযোজ্য কোনটির ক্ষেত্রে? কপার 2+, কারণ এর অবস্থান এই চারটার মধ্যে এর অবস্থান নিচে, ঠিক আছে। সো কপার 2+। গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা কোন ধাতুর আকরিক? লেড। গ্যালেনা হচ্ছে লেড ধাতুর আকরিক, এগুলো পড়াইছি তাই না? নিচের কোনটির গলনাঙ্ক বেশি? কোনটির গলনাঙ্ক বেশি? কেন NaCl আছে, L2O3 আছে, Na3L F6CO2S। সো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইডের যে গলনাঙ্কটা এটা সবচেয়ে বেশি ছিল, আমরা দেখেছি। অ্যালুমিনিয়াম অক্সাইড এবং Na3L F6 এর মিশ্রণের গলনাঙ্ক কত? এর মিশ্রণ গলনাঙ্ক কত ছিল? এই যে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই যে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এর তাপমাত্রা, এর গলনাঙ্ক তাপমাত্রা কত ছিল?
40°C ছিল। সো এত তাপমাত্রা দেওয়া পসিবল ছিল না বিদায় আমরা Na3Al F6 যোগ করতাম, যে কারণে তার তাপমাত্রাটা কমে 800 থেকে 1000°C হয়েছিল। এটা আপনাকে পড়াইছি ঠিক আছে, পড়াইছি কিন্তু দেখি তো ফোনটা ঠিক আছে কিনা, আইসোকে একটু বাড়াই দিই। ওকে, সো দেখেন তারপরে যদি দেখি পিতলে কপার আছে 65%, পিতলে কপার কত পার্সেন্ট? 65%। পিতলে কপার কত পার্সেন্ট? 65%। অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনের তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? তুতের দ্রবণ। এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন, মানে এই যে আপনার যত এমসিকিউ মুখস্থ করা যায়। কোনটি চালকুসাইটের সংকেত? চালকুসাইটের সংকেত কোনটা? Cu2S। জিঙ্কের আকরিক কোনটি? সো জিঙ্কের আকরিক কোনটা? ক্যালামাইন। ডিরেক্ট মুখস্থ, জিঙ্কের আকরিক কোনটি? ক্যালামাইন। 22 ক্যারেট স্বর্ণে কত ভাগ কপার সহ অন্যান্য ধাতু? সো 22 ক্যারেট বলছে, সো এটার অ্যান্সার কি হবে? 12.5। 22 ক্যারেট। আর যদি 21 ক্যারেট বলতো 8.33। সো 22 ক্যারেট বলছে, অ্যান্সার হচ্ছে 12.5। 22 ক্যারেট বলছে 12.5। কোনটি ক্যালামাইনের সংকেত? সো ক্যালামাইনের সংকেত কি? ZnCO3। ZnCO3 হচ্ছে ক্যালামাইনের সংকেত। ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3। ওলিয়ামের সংকেত কোনটি? H2S2O7। এটা অনেকবার পড়ানো হয়েছে। ওলিয়ামের সংকেত কোনটি? H2S2O7। এটা কিসের সংকেত? ওলিয়াম। এটা কিসের সংকেত? ওলিয়াম। H2S2O7 এটা হচ্ছে ওলিয়ামের সংকেত। ম্যাগনেটাইটের সংকেত কি? ম্যাগনেটাইটের সংকেত Fe3O4। ডুরালুমিনে কপারের সংযুক্তি কত? ডুরালুমিনে কপারের সংযুক্তি কত? 4%। ব্রোঞ্জ এ টিনের শতকরা পরিমাণ কত? 10%। ব্রোঞ্জে টিনের শতকরা পরিমাণ কত? 10%। এবার দিয়ে সব কয়টা মুখস্থর ভাই, বুঝছেন? কিছু করার নাই, সব মানে বিষয়াদিগুলোই মুখস্থের বিষয়াদি। তার পাশাপাশি যেগুলো হচ্ছে একটু বুঝে যেমন সিকিউর যে বায়োগুলো দেখাইছি, যে টাইপগুলো দেখাইছি, এগুলা থেকে সিকিউ আসবে, আর বাইরে কিছু আসবে না। ঠিক আছে ভাই, আপনাকে যে দেখাইছি সিকিউ, এবং ইভেন যখন সিকিউর মধ্যে যাব দেখবেন এই টপিকগুলো বারবার বেশি আসছে। ঠিক আছে, যা পড়াইছি। খাসাই কপার ধাতু শতকরা পরিমাণ কত? 10। ব্রোঞ্জ এর সংকেত কোনটি? ব্রোঞ্জের সংকেত কপার এবং Cu, কপার এন্ড টিন। বুধকে পটাশিয়ামের শতকরা পরিমাণ কত? 3%। দেখেন C12H22O11, তার পাশাপাশি H2SO4 এবং এখানে 12 কার্বন 11 অণু কি? H2O পানি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটিতে নিরোধক পদার্থ কোনটা? নিরোধক পদার্থ কোনটা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক হচ্ছে অ্যাসিড হচ্ছে নিরোধক পদার্থ। ঠিক আছে, মনে রাখবেন। দেখেন সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গঠিত করছে, এবং ডেলিস হচ্ছে ঋণাত্মক বলছে, ঋণাত্মক। সো ঋণাত্মক। সো বিক্রিয়ায় হার বৃদ্ধির জন্য কোন অনুঘটক ব্যবহৃত হয়? সো এটা কি হয়? B2O5। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, B2O5। ঠিক আছে, এটা আমরা পড়ছি, B2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। দেখেন এই যে এমসিকিউটা দেখেন, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গঠিত করছে, এবং ডেলিস হচ্ছে ঋণাত্মক। বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? সো তাপমাত্রা যদি বৃদ্ধি করে, এটা কি? ডেলিস ঋণাত্মক মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়া যদি আপনি তাপমাত্রা বাড়ান, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। সো বাম দিকে যদি যায়, তো SO3 তো বাড়বে না, এগুলা বাড়বে। সেখানে কি বলছে? SO3 এর উৎপাদন বৃদ্ধি পায়। SO3 উৎপাদন তো বৃদ্ধি পাবে না, কারণ বিক্রিয়াটা এই দিকে যাচ্ছে। ঠিক আছে, সো প্রথম অপশন ভুল। দ্বিতীয় অপশন পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। হ্যাঁ, এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তৃতীয় অপশন SO3 এর উৎপাদন হ্রাস পায়। হ্যাঁ, এই যে এর উৎপাদন হ্রাস পায় এবং এর উৎপাদন বৃদ্ধি পায়। সো 2-3 হচ্ছে অ্যান্সার। শেষ, এমসিকিউ শেষ।
অনেক কটা এমসিকিউ দেখানো হয়েছে। এখন হচ্ছে আমরা সময় মোটামুটি হ্যালো হ্যালো হ্যালো। সো এখন হচ্ছে আমরা সৃজনশীল অংশটা দেখব। সো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি যখন বই আপনাদেরকে পড়াইছিলাম আমি আপনাদেরকে বলে দিছি যে সিকিউগুলো এখান থেকে আসে, ঠিক আছে। সো বায়া হচ্ছে আপনাদের সময় নষ্ট না করে জাস্ট কয়েকটা সিকিউ দেখাবো, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা করবেন, নিজেরা যখন বই খুলবেন দেখবেন আমি যে জায়গায় দেখাইছি এই জায়গা দেন হচ্ছে এই জায়গাগুলা ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন ঠিক আছে। এটা বলতে খারাপ লাগতেছে কারণ এই চ্যাপ্টারটা এমন ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, একটু বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। সো বাইক একটা সিকিউ দেখাই এবং আমি যে বলছি আপনাকে যে এই যে দেখেন এই জায়গা থেকে কোয়েশনগুলো আসে, এই জায়গাগুলো আপনাদেরকে দেখাই, ঠিক আছে। সো এখন ভিডিও ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ ভিডিও ঠিকঠাক হচ্ছে, সাউন্ড ঠিক আছে, ওকে ডান। সো দেখেন প্রথম সৃজনশীল যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এখানে কি বলছে যে উৎপন্ন যৌগে সালফারের জারণ মান নির্ণয় করো। সো এখানে কি উৎপন্ন হচ্ছে, সো এখানে হচ্ছে আয়রনের সাথে এর সাথে কপার সালফেট বিক্রিয়া করছে, কইরা হচ্ছে Fe4 এবং কি তৈরি হয়েছে, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কপার, তাই না, ওয়াইটা হচ্ছে কপার। বলছে উৎপন্ন যৌগে সালফারের জারণ মান কত। সো এখানে উৎপন্ন যৌগ কোনটা, একটা হচ্ছে FeSO4, ঠিক আছে, FeSO4। সো FeSO4 এখানে বলছে এস এর জারণ মান কত, এস এর জারণ মান কত বলছে। সো এস এর জারণ মান ইকুয়ালস টু এক্স ধরলাম, এক্স এর জারণ মান ইকুয়ালস টু কি ধরলাম, এক্স ধরলাম। সো এখন আমরা জারণ মান কিভাবে বের করি, আমরা জানি একটা যৌগের মধ্যে যতগুলো অনুপরমাণু আছে, ঠিক আছে, সব কয়টার জারণ মানের সমষ্টি কত হয়, 0 হয়। এগুলো হচ্ছে রেদওয়ান পড়েছে ভালো মতো। সো এখানে যদি আমি আয়রনের জারণ মান বলি যে Fe এর জারণ মান কত, +2। তার পাশাপাশি আমি যদি এখানে যে অক্সিজেনের জারণ মান -2 বললাম, আয়রনের জারণ মান +2, অক্সিজেনের জারণ মান কি -2। সো এস এর জারণ মান আমি কি ধরেছি, মনে মনে এক্স ধরেছি। সো প্রশ্ন মতে আমি কি লিখতে পারি দেখেন, প্রশ্ন মতে এখানে আয়রনের জারণ মান হচ্ছে +2, সো +2 লিখলাম। তার পাশাপাশি হচ্ছে এস এর জারণ মান হচ্ছে এক্স লিখলাম। তারপর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, সো -2 আছে কয়টা, -2 চারটা আছে, চারটা। সো সামগ্রিকভাবে তাদের যে যোগফল সমূহ কি হবে, 0 হবে। সো দেখেন তাহলে এখানের মধ্যে যে এক্স, দেখেন এটা ক্যালকুলেশন করলে এক্স +2 প্লাসে মাইনাসে -4 × 2 = 8 ইকুয়ালস টু 0, দ্যাটস মিন x - 6 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু +6। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং সালফারের এস এর জারণ মান কত, +6। এটা সহজ, এটা আমরা সবাই পারি। দেখেন তারপরটা বলছে এক্স ধাতুর তৈরি পদার্থের উপর ওয়াই ধাতুর প্রলেপ দেওয়া সম্ভব, চিত্র সহ প্রয়োজনীয় সমীকরণ কি, চিত্রের সহ প্রয়োজনীয় সমীকরণের সাহায্যে বর্ণনা করো। আমি মেইন বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই। সো এখানে এক্স ধাতু যেটা বলছে, সো এক্স হচ্ছে আয়রন, ঠিক আছে, এক্স। সো এটা যেটা এক্স যেটা Fe আয়রন, সো এটার তৈরি যে বিষয়াদি এটা হচ্ছে চামচ হতে পারে, লোহা, ঠিক আছে। সো আমি চামচ ধরলাম। সো এক্স ধাতুর উপর অর্থাৎ Fe ধাতুর উপর, এক্স ধাতুর তৈরি পদার্থের উপর অর্থাৎ Fe এর উপর আমি কি বলতে পারি, Fe এর উপর। সো Fe বলতে আমি যেহেতু এটা লোহা, সো আমি চামচ নিলাম, চামচ। সো এটা কি, তাহলে চামচের উপর কার প্রলেপ, ওয়াই ধাতুর প্রলেপ। সো ওয়াই ধাতুটা কি হবে, দেখেন এখানে হচ্ছে ফেরাস সালফেট, আয়রন আর সালফেট মিলে কি তৈরি হলো, ফেরাস সালফেট, আর বাকি কে থাকলো, কপার। তাহলে ওয়াই ধাতুটা হচ্ছে কপার। তাহলে ওয়াই ধাতু যেটা এটা হচ্ছে কপার। সো কপার কি হয়েছে, কপার ধাতুর প্রলেপ দিবেন। সো কপার ধাতুর প্রলেপ আমাকে কি করতে হবে, দিতে হবে, আমাকে কপার ধাতুর প্রলেপ দিতে হবে। সো এখন আমরা কিভাবে দিব, দেখেন আমরা হচ্ছে যে পাত্রটা নিব,
এই পাত্রর মধ্যে একটা কে থাকবে অ্যানোড আর একটা কে থাকবে ক্যাথোড। ক্যাথোড। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে ধাতুর উপর আমি প্রলেপ দিব, যে ধাতুর উপর আমি প্রলেপ দিব, যেমন এখানে চামচের উপর আমি প্রলেপ দিচ্ছি, অর্থাৎ এফি, অর্থাৎ আয়রন যেটা, এফি যেটা আয়রন, সেটা হচ্ছে এই আমি এফির উপর কি দিচ্ছি, প্রলেপ দিচ্ছি। সো যার উপর প্রলেপ দিচ্ছি তাকে আমাকে ক্যাথোডে রাখতে হবে। কোথায় রাখতে হবে? ক্যাথোড। সো আমি যদি এখানে চামচ নেই, ঠিক আছে, সো এখানে আমি চামচ নিলাম। সো এই চামচ যেটা, এটা আমি কোথায় নিব? ক্যাথোডে। ক্যাথোডে আমি কি নিব? চামচ নিব। ক্যাথোডে আমি কি নিব? চামচ নিব। আচ্ছা, আর এখানে কি আছে? এটা হচ্ছে অ্যানোড না? হ্যাঁ, এটা হচ্ছে অ্যানোড। 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 সো অ্যানোডের মধ্যে কে থাকবে? কপার থাকবে। অ্যানোডের মধ্যে কে থাকবে? কপার থাকবে। সো কপার। কপার অর্থাৎ কপারের যে দ্বন্দ্বটা, কপারের যে দ্বন্দ্বটা, অথবা আমি আপনাকে কি বলতে পারি, কপার পাত বলতে পারি। ঠিক আছে, কপার পাত বলতে পারি, যেহেতু এটা একটা পাত। সো এটা কি বলতে পারি? কপার পাত। কপার পাত বলতে পারি। ওকে। সো এখানে অ্যানোড কিসের মাধ্যমে যুক্ত থাকে? ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। সো এই যে দেখেন, ব্যাটারির, আমি যদি একটা ব্যাটারি ড্র করি, সো ব্যাটারির পজিটিভ প্রান্ত কোনটা? এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ যেটা লাম্বা টান এটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট টান এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে বড় টানটা যেদিকে, সো অ্যানোডের সাথে বড় টানটা আছে, দ্যাটস মিন অ্যানোডের সঙ্গে পজিটিভ প্রান্ত, এবং ছোট প্রান্তর সাথে কোনটা থাকবে? ক্যাথোডে। ক্যাথোডের সাথে ছোট প্রান্তটা থাকবে। এই হচ্ছে বিষয়টা। সো ব্যাটারিটা আপনি উপরেও লিখতে পারেন, কিংবা এই যে উপরে লিখলে ভালো হয়, মনে করেন এরকম দিলেন, এই এই এরকম দিলেন। ওকে। সো আমরা কি জানি? আমরা জানি যে অ্যানোডে কি হয়? জারণ হয়। অ্যানোডে কি হয়? জারণ হয়। অ্যানোডে জারণ হয়। সো অ্যানোডে, অ্যানোড, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, বিক্রিয়া। সো অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে এখানে যে কপার আছে, কপার আছে, সো এখানে যে কপার আছে, সে কি করবে? এই কপার দণ্ডে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। কপার দণ্ডে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কপার 2+ পরিণত হবে, এবং সে এই যে কপার 2+ পরিণত হয়ে দ্রবণে চলে যাবে। দ্রবণে, ঠিক আছে, এখানে হচ্ছে কপার সালফেট দ্রবণ নেই আমরা, হচ্ছে এখানে যে দ্রবণটা নিই এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ নিই। কপার সালফেটের দ্রবণ নিই আমরা, কি নিই? কপার সালফেটের দ্রবণ নিই। সো এখানের মধ্যে সে চলে যাবে। সো দেন কি হবে? এই কপার 2+ যেটা, এটা হচ্ছে ক্যাথোড থেকে, অর্থাৎ ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। বিজারণ হয়। সো ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। সো ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। সো ক্যাথোড থেকে সে কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়ে সে চামচের উপর লেগে যাবে। সে চামচের উপর কি হয়ে যাবে? লেগে যাবে। সো এটা হচ্ছে এস, সলিড। এটাও কি? এস, এস হয়ে যাবে, সলিড। ঠিক আছে। সো সর্বপ্রথম এই কপার যেটা আছে এখানে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়ে দ্রবণে চলে যাবে। দেন হচ্ছে দ্রবণে যে কপার 2+ যেটা আছে সেটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোড থেকে, সেই ক্যাথোডের গায়ের উপর ধাতু হিসেবে লেগে যাবে। ঠিক আছে। আর এখানে যে কপার সালফেট যে দ্রবণটা দেখছেন, কপার সালফেটটা কিরকম ভাবে ভাঙবে? এরকম। কপার সালফেটটা কপার 2+ প্লাস SO4 2- আকারে ভাঙবে। ঠিক আছে, কপার সালফেটের যে দ্রবণটা আমরা নিব প্রথমে। সো এই গেল কাহিনী। সো আই থিঙ্ক আপনাদের এতটুক ক্লিয়ার, এতটুক আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, একটু দেখেন বুঝতে পারছেন কিনা। দেখেন বুঝতে পারছেন কিনা। খুবই সহজ ছিল। সো নেক্সট যদি আমরা দেখি, দেখেন এখানে বলছে চালকুসাইড। সো চালকুসাইড কোনটা?
Cu2s, Cu2s এটা হচ্ছে চালকোসাইট। বলছে এক্স যুগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করো। ভিডিও হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ঠিক আছে। সো বলছে এই এক্স যুগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করো। সো এখানে যে চালকোসাইটটা দেখতেছেন Cu2s, তার সঙ্গে যখন অক্সিজেন বিক্রিয়া করবে, ঠিক আছে, সো এখানে কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? এখানে হচ্ছে কপার ধাতুটা তৈরি হবে দুইটা, তো 2 মূল কপার পরমাণু। দেন হচ্ছে এখানে যে সালফার ডাইঅক্সাইড, তার পাশাপাশি কে তৈরি হলো? এই যে সালফার আর অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড তৈরি হলো, সালফার ডাইঅক্সাইড তৈরি হলো। সো এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একাধিক ধাপে এটা হয়। সো একাধিক ধাপে কিভাবে দেখেন, এখানে হচ্ছে Cu2s প্লাস O2 বিক্রিয়া করে Cu2, এই যে এই বিক্রিয়াটা একাধিক ধাপে হয়, একাধিক ধাপে। সো Cu2s যেটা হচ্ছে অক্সিজেনের সাথে যখন প্রথমবার বিক্রিয়া করে, তখন হচ্ছে Cu2O এবং এই যে দেখেন Cu2O এবং হচ্ছে SO2 তৈরি করে। আর এটাকে আমরা কি বলি? এটাকে বলি কিউপ্রাস অক্সাইড। এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমরা এটাকে বলি কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড। সো এই কিউপ্রাস অক্সাইড যখন কিউপ্রাস সালফেট, কিউপ্রাস অক্সাইড যখন কিউপ্রাস সালফেটের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড। সো এই কিউপ্রাস অক্সাইড যখন কিউপ্রাস সালফেটের সাথে বিক্রিয়া করে, তখন এখানে আমরা কপার পাই, কপার পাই। দেন হচ্ছে এখানে কপার পাওয়া যাবে, দেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড পাওয়া যাবে, সালফার ডাইঅক্সাইড পাওয়া যাবে। সো বিক্রিয়াটা এরকম ভাবে হয় আর কি, বিক্রিয়াগুলা এরকম ভাবে হয়, ঠিক আছে। সো এখানে আপনি সমতাকরণ করতে পারেন। এখানে যদি আপনি সমতাকরণ, এখানে 2 দিবেন, দেন হচ্ছে এখানে কপার 2টা ছিল, এই যে 2 দিয়ে দিলেন, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। এখানে হচ্ছে কপার কয়টা? এখানে হচ্ছে 6 দিবেন। আর তার পাশাপাশি হচ্ছে অক্সিজেন এখানে 2টা ছিল, এই যে 2, সো 2 দুগুণে 4, 6, সো 6টা কপার, সালফার একটা, দেন হচ্ছে অক্সিজেন কয়টা? 2টা। সো এরকম ভাবে আপনি হচ্ছে একটু সমতাকরণ করে দিবেন। সো এই হচ্ছে বিক্রিয়াটা, আমি আবার বলতেছি, এ হচ্ছে চালকোসাইট। চালকোসাইটের সাথে যখন আপনি অক্সিজেনের বিক্রিয়া দিবেন, তখন আপনি এখানে কপার পাবেন, দেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড পাচ্ছেন, সালফার ডাইঅক্সাইড আপনি এখানে পাচ্ছেন। তার পাশাপাশি এই যে বিক্রিয়াটা, এটা কয়েকটা ধাপে সম্পন্ন হয়। সো এখানে যে আপনি দেখতেছেন যে এই চালকোসাইট যেটা আছে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড করবে। এবং এই কিউপ্রাস অক্সাইড যেটা আছে, এটা কিউপ্রাস সালফাইডের সাথে বিক্রিয়া করে কপার এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে। সো এই বিক্রিয়াগুলো ডিরেক্ট আমাদেরকে কি করতে হয়? মুখস্থ করতে হয়। বিক্রিয়াগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। এখন দেখেন, ওয়াই যৌগ হতে জারক ও নিরুদ্ধক ধর্মী অ্যাসিড প্রস্তুত সম্ভব হয় কিনা। সো ওয়াইটা কি? ওয়াইটা কি ছিল? এই যে দেখেন, ওয়াইটা কি ছিল? SO2 ছিল, এটা ছিল এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা কি ছিল? ওয়াই। সো ওয়াইটা কি ছিল? SO2, সালফার ডাইঅক্সাইড। সো সালফার ডাইঅক্সাইড থেকে জারক ও নিরুদ্ধক ধর্মী অ্যাসিড। সো জারক ও নিরুদ্ধক ধর্মী অ্যাসিড কোনটা? জারক ও নিরোধক ধর্মী অ্যাসিড কোনটা? H2SO4। সো H2SO4 আমরা কিভাবে তৈরি করি? সালফার ডাইঅক্সাইড থেকে স্পর্শ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? স্পর্শ পদ্ধতিতে। সো স্পর্শ পদ্ধতি কিভাবে বের করতে হয়? ওই যে আপনাকে যে শিখিয়েছি যে বইয়ের মধ্যে, আপনাকে আগে এগুলা দেখিয়েছি, ঠিক আছে, দেখিয়েছি এগুলা। এই যে দেখেন, এই যে দেখেন স্পর্শ পদ্ধতিতে যে আমরা বের করি। সো এই যে দেখেন প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলা, প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলা, এই হচ্ছে প্রক্রিয়াগুলা, ঠিক আছে। আই থিঙ্ক এটা পারবেন, এটা পারা উচিত, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ঠিক আছে, এই যে এইগুলা এরকম ভাবে দেওয়া আছে, তো টোটালটা দেওয়া আছে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা পারবেন। সো এখানে যখন পড়াইছিলাম ভাইয়া, তারপরে বুঝিয়ে দিয়েছি, এখানে আর সময় নষ্ট করি না। তার পাশাপাশি দেখেন, সো এটা হইল, যেন হচ্ছে কুমিল্লা বোর্ড যদি যাই, দেখেন এখানে কি বলছে, গ নাম্বারটা, MOT গ্যাস দুটির ব্যাপন হারের তুলনা বর্ণনা করো। সো MOT কি? এম হচ্ছে, এম যেটা, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর টি যেটা দেখেন N2,
3:2 এই দুইটা যদি বিক্রিয়া করে কি তৈরি হবে NH3 তৈরি করবে কত মোল 2 মোল ঠিক আছে সো এখানে যে 2T টি কি কোনটা NH3 টি হচ্ছে NH3 আর M হচ্ছে SO2 বলছে MOT গ্যাস দুটি ব্যাপন হারের তুলনা বর্ণনা করো আচ্ছা সো সালফার ডাইঅক্সাইড সো আমরা ব্যাপন হার কিভাবে বের করি আমরা হচ্ছে আণবিক ভর যেটা ওইটা বের করি সো যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম সো সালফার ডাইঅক্সাইড যেটা তার আণবিক ভর সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলেন সো সালফারের যে পারমাণবিক ভর সেটা কত 32 ঠিক আছে সালফারের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে কত 32 প্লাস অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা কত 16 ইন্টু 2 সো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর আমার হাতে নেই সো 16 দুগুণে 32 যোগ করলে কত হয় এই যে 16 দুগুণে 32 যোগ করলে হয় 64 তারপর আসেন তারপর হচ্ছে NH3 এর আণবিক ভর N যেটা নাইট্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 14 হ্যাঁ 14 দেন হচ্ছে হাইড্রোজেন 1 আছে কয়টা 3টা দেন হচ্ছে 17 সো এখানে দেখেন SO2 যে তার আণবিক ভর বেশি এবং NH3 এর আণবিক ভর কম ঠিক আছে বাংলা লেখাগুলো আপনি লিখবেন কিংবা বিভিন্ন এই যে টেস্ট পেপার গাইড বইয়ে যে কোয়েশনগুলো আছে আমার কাজ হচ্ছে আমি মেইন বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া ঠিক আছে সো আমি মেইন বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ক্লাস লেন্দি করব না সো মেইন বিষয়াদি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সো দেখেন এখানে NH3 এর আণবিক ভর কম তাহলে তার ব্যাপন হার বেশি সো NH3 এর ব্যাপন হার বেশি আপনি লিখে দিবেন যে এখানে দেখা যাচ্ছে NH3 এর আণবিক ভর কম তাই NH3 এর ব্যাপন হার কি হবে বেশি হবে NH3 এর ব্যাপন হার বেশি হবে ঠিক আছে সো এটা হচ্ছে পারবেন সো তারপর যদি দেখেন তারপর পরবর্তী যে ম্যাথ এটা যদি দেখেন যে M গ্যাস থেকে ওলিয়াম এই যে ওলিয়াম তৈরি ওই যে আমরা যখন স্পর্শ পদ্ধতিতে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যখন তৈরি করেছিলাম একটা পর্যায়ে আমরা কি তৈরি করতাম ওলিয়াম তৈরি করতাম ঠিক আছে যে ওলিয়াম তৈরি করার পরে এই ওলিয়ামটাকে আমরা হচ্ছে পানিতে দিতাম দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড পেতাম ঠিক আছে এই যে ওলিয়ামটা কই এই যে H2 যেটা না এই যে H2S2O7 এই যে ওলিয়ামটা ঠিক আছে এই যে H2S2O7 এই এতটুকু পর্যন্ত আপনি লিখবেন যে ওলিয়াম পর্যন্ত যে যতটুকু পর্যন্ত এটা তৈরি করা হয়েছে ঠিক আছে এর উপরে দাব এর নিচে গুলা লিখতে হবে না ঠিক আছে এর নিচে গুলা আর লিখতে হবে না ও এই গেল এটা আমি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন জায়গায় আমি কোনটা ইউজ করছি ঠিক আছে সো দেখেন এটা কোন বোর্ড দেন হচ্ছে হ্যাঁ চট্টগ্রাম বোর্ড যেটা এটা হচ্ছে দেখেন হ্যাঁ দেখেন এগুলা করানো হয়েছে উদ্দীপকের দৃশ্যপট বি এর আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করো সো একটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক হলো বক্সাইট আপনাকে যখন রিডিং পড়িয়েছি আমি এগুলো আপনাদেরকে টোটালটা দেখিয়েছি সো বক্সাইট থেকে আমরা কি পাই এই যে অ্যালুমিনিয়াম তাই না হ্যাঁ অ্যালুমিনিয়াম পাই সো বায়া হচ্ছে আপনাকে যখন রিডিং পড়িয়েছি তখন এই অংশটা আমি দেখিয়েছিলাম ঠিক আছে সো এই অংশটা স্কিপ করি আপনি দেখেন বইয়ের মধ্যে দেখেন আমি সেজন্য প্রথমে হচ্ছে বই টোটালটা দাগিয়ে দিয়েছি যেন আপনার কোনো সমস্যা না হয় এবং কোন কোন জায়গা থেকে কোয়েশন আসে যেন টোটালটা বুঝতে পারেন এবং সম্পূর্ণ অংশটা একটু মোটামুটি মুখস্থর মতন ঠিক আছে মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারের উপর সিকোয়েন্সার করতে হলে মোটামুটি মুখস্থ করতে হবে কিছু করার নাই এখন দেখেন উদ্দীপকের সি যুগটি তৈরি করতে সো সি যুগটি কোনটা দেখেন সি যুগটি কি হতে পারে সো এখানে কি দেওয়া আছে জিঙ্ক প্লেট দ্যাটস মিন Z10S সো তার সঙ্গে যখন বিক্রিয়া হবে সো জিঙ্ক এস যেটা সেটা অক্সিজেনের সাহায্যে কি হয় জিঙ্ক অক্সাইড
তার পাশাপাশি কি তৈরি হবে বলেন তো? দেখেন জিঙ্ক অক্সাইড, তার পাশাপাশি সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? সালফার ডাইঅক্সাইড। সো এই সালফার ডাইঅক্সাইডটা এখানে চলে আসলো। সো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে যখন আপনি নেবেন, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে, সালফার ট্রাইঅক্সাইড। সো সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন আপনি ডিরেক্ট পানি দিবেন, এই এই যে অংশটি, এটা ডিরেক্ট আমি যখন বইয়ের মধ্যে আমি ডিরেক্ট লিখে দিয়েছি। সো পানির সাথে নিলে এখানে কি তৈরি হবে? H2SO4। H2SO4। দেখেন এই ধারাবাহিকটা মনে আছে কিনা, এই ধারাবাহিকটা মনে আছে কিনা, ঠিক আছে? সো আই থিঙ্ক এতটুকু আপনাদের ক্লিয়ার। তারপর দেখেন এখানের মধ্যে যে SO3 সাথে যখন আপনি সালফিউরিক অ্যাসিড দিবেন, তখন এখানে কি তৈরি হবে? দেখেন এখানে H দুইটা, সো H2S কয়টা? SO দুইটা, H2S2। অক্সিজেন কয়টা? 4টা 3টা 7টা, O7। ঠিক আছে, H2, এটা কি? এটাকে আমরা ওলিয়াম বলতেছি, ওলিয়াম বলা হয় এটাকে। H2S2O7, H2S2O7। এবং এটাকে যখন আপনি পানি দিবেন, দেন হচ্ছে আপনি সালফিউরিক অ্যাসিড পাবেন। সো কোন প্রক্রিয়াটা ভালো? 1 না 2? অবশ্যই 2 নাম্বারটা। কেন? কারণ 1 নাম্বার যে প্রক্রিয়াটা, এখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয়, যেটা হচ্ছে কলকারখানার মধ্যে কাজ করতে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, সো 2 নাম্বার যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস। ঠিক আছে, 2 নাম্বার প্রসেস যেটা, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস। সো নেক্সটের যে কোয়েশনগুলো দেখেন, এগুলো হচ্ছে বক্সাইট, ক্যালামাইন, গ্যালেনা। এই যে আপনাকে রিডিং যা যা পড়িয়েছিলাম সব কয়টা হচ্ছে এখানে এরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে নিজেরা ট্রাই করবেন। সেজন্য ভাইয়া কি করেছি এখানে বইয়ের সব অংশে ভাইয়া দাগিয়ে দিয়েছি। ঠিক আছে, বইয়ের সব অংশে ভাইয়া দাগিয়ে দিয়েছি কোন কোন জায়গা থেকে আসবে। আপনি জাস্ট এখন একটু মিলাই নেন কষ্ট করে। ঠিক আছে, সো সময় আর নষ্ট করি না, এতটুকুই থাক। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এই হচ্ছে আমার শেষ ক্লাস আপনাদের সাথে। আর এই চ্যাপ্টারটা আমি আবার বলতেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া প্রথমে রিডিং পড়ানোর রিজনটি হচ্ছে এরকম। এই চ্যাপ্টারটা আসলে মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো তোমরা তো হচ্ছে আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো করতেছো, ওগুলো আমরা ফ্রি করে দিয়েছি। এইবার তোমাদের যদি ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু হিউজ লেভেলের প্রিপারেশন হয়ে যেতেছে, তোমরা ভালো করে বুঝতেছো, পরীক্ষার হলে গেলেও ওই আউটপুটটা পাবা। বাট তোমার যদি মনে হয়, তোমার মনে হয় বলতে কি, আমরা বলি আমাদের বেসিক টু প্রো কোর্স নামে আর একটা সিরিজ আছে, সবাই জানো। ওইটা হচ্ছে একদম বেসিক থেকে, লাইক যেটা তোমাদের জন্য মেইনলি দরকার, যেহেতু তোমরা এখন নতুন ক্লাস 9-এ ক্লাস 10-এ উঠছো, তো এসে 26-27 বেশ তোমরা। সো বেসিক টু প্রো কোর্স মানে হচ্ছে এখানে আমরা ফার্স্টে ফুল বেসিকটা পড়ানো হবে। একদম একটা চ্যাপ্টারে যাবতীয় যা আছে, মনে করো তুমি ক্লাস 9-এ উঠছো, কোনো কিছুই জানো না, ওই টাইপ থেকে শুরু করে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ। এটা হচ্ছে ডিরেক্ট, এটা তোমাদের জন্য, এসে 26-27 ব্যাচের জন্য এই কোর্সটা। ঠিক আছে, তো এখানে বেসিক, শর্ট কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ সবই হচ্ছে ডিটেলসে পাবা। তুমি মনে করো FRBP 25 কোর্সের এই গতি চ্যাপ্টার পড়তেছো, এটা 3 ঘন্টার একটা ক্লাস। বাট এই কোর্সটাতে গতি চ্যাপ্টার টাইম পড়াইছে মনে করো 7 থেকে 8 ঘন্টায়। তার মানে বুঝতেছো এখানে কি কি খাবার হয়েছে, কত ম্যাথ প্র্যাকটিস হয়েছে, বেসিক যা যা আছে সব কমপ্লিট হইতেছে। ঠিক আছে, সেইমভাবে কেমিস্ট্রিও, এরপরে হচ্ছে আমাদের বায়োলজিও আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ আছে, তারপরে হচ্ছে আমাদের ইংলিশ আছে। সো তোমাদের যতটুকু নিড এই সবগুলা কোর্সই আমাদের আছে। তো মনে করো তুমি আমাদের FRBP 25 কোর্সের ক্লাসগুলো দেখে তুমি হাফ ইয়ারলি এক্সাম দিয়ে দিলা, বা তোমার সামনে যে এক্সাম দিয়ে দিতেছো, ঠিক আছে, বা এর এক্সামের আগেও যদি দেখো, মনে করো তোমার যদি মনে হয় যে না ভাই আমার আরেকটু বেশি ডিটেলসে জানা উচিত, এটা চ্যাপ্টার ভালোভাবে আমার এমনভাবে জানা উচিত যাতে আমি আরেকটা স্টুডেন্টকে পড়াইতে পারি, তো তুমি আমাদের ক্লাস দেখে বুঝতে পারতেছো যে আমরা ক্লাস কোয়ালিটি কেমন, কীভাবে পড়াইতেছি। বা তো সেমভাবে আগের বেচে যদি ওইভাবে পড়াই, তো তোমাদের বেচে তো আরও ডিটেলসে আরও সুন্দরভাবে পড়াইতেছি, স্বাভাবিক না? এবং এইগুলার ডেমো ক্লাস আছে, তা তুমি চাইলে দেখতেও পারো, অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এগুলার ডেমো ক্লাস আছে। ওকে, এগুলো হচ্ছে ডেমো ক্লাস আছে, বা লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখো। ঠিক আছে, তো এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় ভর্তি হওয়া উচিত, প্রত্যেকটা এসএসসি 26, 22, 27 তোমাদের ভর্তি হওয়া উচিত, কারণ এইগুলাতে একদম বেসিক থেকে ফুল কমপ্লিট হবে। এবং
এই যে কোর্সগুলোর প্রাইস দেখতেছো এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। শর্ট সিলেবাসে মনে করো তোমাদের এসএসসি 26-এর জন্য তো এটা ডিরেক্ট এইগুলাতে ভর্তি হয়ে গেলা। এসএসসি 27 যারা তোমরা ফার্স্টে এই কোর্সে ভর্তি হবা, হইলে তোমাদের শর্ট সিলেবাসে যতটা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট হবে। এবং আমরা এইগুলার পরে এই যে শর্ট সিলেবাসের যেগুলো করাই দিচ্ছে এগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ফুল সিলেবাসের উপর কোর্স রান করবো। মানে কি, শর্ট সিলেবাসে যেগুলো পড়াই দিছি তো পড়াই দিছি, এর বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই 27-এর জন্য বেসিক্যালি আমরা ফুল সিলেবাস লঞ্চ করবো, ওইখানেও তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো এখন এখানে ভর্তি হলে শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলোই আছে, অর্ধেক বই আছে আর কি শর্ট সিলেবাসে। এসএসসি 27 তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে বা 26। তো এইগুলোর প্রাইস দেখতেছো মাত্র 1000 টাকা কোর্স ফি, যে ফুল ফিজিক্স, ঠিক আছে। এটা হচ্ছে এই ডিসকাউন্টটা তোমার হচ্ছে 5 জুন পর্যন্ত থাকবে। এরপরে এটা হচ্ছে 1250 হয়ে যাবে, বা একটা প্রাইস থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে তখন প্রাইস কত, ঠিক আছে। ওকে, তো এরপরে হচ্ছে কেমিস্ট্রিও সেমভাবে আছে, এরপরে হচ্ছে বায়োলজিও আছে, এগুলাতে একদম ডিটেলসে পড়ানো হবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পিসিবি যেটাকে বলে ফুল একসাথে যদি কিনো তাহলে 2790 টাকা দিয়ে কিনতে পারবো, ঠিক আছে। তো এই যে ইয়ে আছে, এবং এগুলা ক্লাস কেমন হবে ভাইয়া, এই যে প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, আমরা লাইভে নিতাম, মনে করো লাইভে নিলে ওইগুলো হচ্ছে একটু কমেন্ট পড়তে বা একটু কোয়ালিটি নষ্ট হয়, বাট রেকর্ডেড নিলে কম সময়ে বেশি জিনিস পড়ানো যায় এবং রেকর্ডেডগুলো প্রিমিয়াম থাকে। এজন্য লাইভ তোমরা হচ্ছে এখানে আলাদা ডিসকাশন গ্রুপ পাইতেছো, যেখানে ডাউট সলভ করতে পারো, তোমাদের কোনো প্রশ্নে যদি ঝামেলা হয়, এক্সাম পাইতেছো, মনে করো তুমি একটা প্রশ্ন বুঝতেছো না, তুমি আমাদের আলাদা গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, ওইখানে বুঝতে দিবে, বাবা এইটা বুঝতেছি না বুঝিয়ে দিন, আমাদের টিচার প্যানেল রাখা আছে, ওরা তোমাদেরকে বুঝিয়ে দিবে, ঠিক আছে। প্রিমিয়াম রেকর্ডেড মানে কি, একদম স্মার্ট বোর্ডে, এবং আমাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ, যে ক্লাসগুলো দেখতেছো না এখন এটা দেখে কোয়ালিটি আরো ইমপ্রুভ থাকবে, ঠিক আছে। তো এগুলা পাবা। তো সেম ভাবে হচ্ছে সবগুলা কোর্স আছে দেখো। এরপরে হচ্ছে এই যে ম্যাথ আর হায়ার ম্যাথ, এখানে যেগুলা ম্যাথ আর হায়ার ম্যাথের এগুলো হচ্ছে তোমার প্রি রেকর্ডেড, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করে, এগুলাতে ভর্তি হয়ে গেলে এখন হচ্ছে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে অলরেডি 2টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো শেষ হবে, ঠিক আছে। তো এগুলা প্রি রেকর্ডেড, এই যে এখানে তুমি দেখতে পারবে, এজন্য এগুলোর কোর্স ফি একটু কম, মানে এগুলো হচ্ছে আগে থেকে রেকর্ড করা, সো এগুলো তুমি কিনতে পারো। যদি এগুলোর নতুন কোনো ভার্সন আসে, তুমি যদি এটাতে ভর্তি হয়ে থাকো, যদি নতুন কোনো ভার্সন আসে যে আমরা একদম নিউলি লঞ্চ করতেছি লাইভ ক্লাস, ঠিক আছে, কথার কথা, তাইলে হচ্ছে মনে করো ওইটার ফি থাকতে পারে 1250 টাকা, কথার কথা। তখন 790-এর সাথে কত যোগ করলে 1250 টাকা, মনে করো 300-400 টাকা, ওইটা পে করলে তুমি নতুনটারই অ্যাক্সেস পেয়ে যাবে, ঝামেলা নাই। বাট এটা কিন্তু সেরা একটা কোর্স, এখানে তুমি এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা, ভালো করে বুঝো, এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি পাবা। তো এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বেসিক টু প্রো সিরিজের কোর্সে ভর্তি হওয়া উচিত। এখানে ভর্তি হলে তোমার 100%-এর যদি বেশি কোনো বস্তু থাকে ওইটা হয়ে যাবে। এরপরে আমাদের ইংলিশ কোর্স আছে, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা মিলে হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না থাকলে হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের সবগুলা কোর্সই কিন্তু আছে। তো এরপরে দেখো আমাদের এই যে তুমি যদি সবগুলা কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সবগুলো একসাথে কিনো, তাহলে এই যে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5490 টাকা, এটা 5 জুন পর্যন্ত থাকবে, এরপরে বাড়বে আর কি। সো তোমরা হচ্ছে তখন যোগাযোগ করো, যেই প্রাইস থাকবে ওই প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে ভাইয়া জাস্ট এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখো তোমার ফুল প্রিপারেশন কিন্তু এগুলোতে হয়ে যাবে। এগুলো বেসিক টু প্রো কোর্স, বেসিক টু প্রো কোর্সের ক্লাস কীরকম হয়, মানে এগুলা থেকে মানে 3x বেটার, ঠিক আছে, 3x প্রিমিয়াম। সো এই যে ভর্তি হয়ে যেতে পারো, জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজ দিলে আমাদের অ্যাডমিনটা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে। তো এটা মনে করো তোমাদের মানে যাদের বেসিক টু প্রো কোর্স প্রয়োজন তোমাদের জন্য এই মার্কেটিংটা। তো এখন তোমরা হচ্ছে ক্লাসের বাকিটুকু কমপ্লিট করো। আল্লাহ হাফেজ।